নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমরা শেয়ার করেছিলাম আমাদের কো ইয়াও ইয়াই দ্বীপে ভ্রমণের গল্প। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কো ইয়াও ইয়াই দ্বীপে আমাদের শেষ দিনের অভিজ্ঞতা আর সেখান থেকে আমাদের ফুকেট ভ্রমণের বৃত্তান্ত। আগের দিন সান্থিয়া রিসর্টে নিরিবিলি পরিবেশে রোমাঞ্চকর অভিজ্ঞতা অনুভব করার পর আজ সকালে আমরা রওনা দিলাম আমাদের ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এই যে সেই একই গাড়িগুলি আমাদের রুম নাম্বার 1201 থেকে নিয়ে চলল রেস্টুরেন্ট নাম্বার 5-এর উদ্দেশ্যে, যেখানে ব্যবস্থা ছিল হরেক রকমের ব্রেকফাস্টের। রেস্টুরেন্টে যাওয়ার পথে এই রাস্তাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ওপর থেকে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলাম। এই যে এটি হলো রেস্টুরেন্ট নাম্বার 5। এখানে ব্যবস্থা আছে আমাদের ব্রেকফাস্টের। আমাদের হোটেল রুম বুকিং এর সাথে সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল প্রায় সব জায়গাতেই। এখানে ঢুকতেই এত বড় জায়গা দেখে আমাদের বেশ ভালো লেগেছিল। মনের মতো একটা জায়গা করে আমরা দুজনে বসে পড়েছিলাম। রেস্টুরেন্টের বাইরেই ছিল একটা বিশাল আকার সুইমিং পুল, যেখানে সবার অ্যাক্সেস ছিল। আর এই যে এই জায়গাটি হলো রেস্টুরেন্টের ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়, সমুদ্র সবকিছু দেখা যেত। এই নীল জলরাশির মধ্যে সবুজ পাহাড়টি দেখতে কি সুন্দর লাগছে না? আমার যেন মনে হচ্ছিল সেই ডিজনির মোনা সিনেমার কোনো দৃশ্য দেখছি। আমার তো খুব ভালো লেগেছে। এবার আসি ব্রেকফাস্টে ব্যবস্থা ছিল নানা রকমের খাবারের, কেক, তারপর প্যানকেক, নানান রকমের ফলের রস, ব্রেড, ইনফ্যাক্ট ফ্রাইড রাইস, যেটা থাইল্যান্ডে খুব বিখ্যাত, ওটিরও ব্যবস্থা ছিল। আমরা পেট ভরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম। নেমে পড়লাম আমাদের পার্সোনাল পুলে। অভিজিৎ সেখানে বেশ কিছুক্ষণ লাফালাফি করেছিল, যদিও সুইমিং পুলের ডেপথ অনেকটাই ডিপ ছিল। আমার হাইটের সাথে খুব একটা ম্যাচ করছিল না, তাই আমি খুব একটা নামতে পারিনি। তবে বেশ কিছুক্ষণ দুজনে মিলে আনন্দ করে রেডি হয়ে গেলাম। এবার আমাদের কো ইয়াও ইয়াই দ্বীপ থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। হোটেল থেকে আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল স্পিড বোটের, যেটা আমাদের ফুকেটে নিয়ে যাবে। আমরা দুজনেই নিজেদের ব্যাগপত্র প্যাক করে হোটেল রুমের বাইরে রেখে বেরিয়ে এলাম 1201 রুম নাম্বার থেকে, এবং অপেক্ষা করছিলাম টোটোর জন্য, মানে ওই গাড়িগুলির জন্য। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তবে আমরা গাড়ি পেলাম। এই হোটেলটিতে একটি সুন্দর ব্যবস্থা ছিল। এদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। সেই নাম্বারে যখনই আমরা মেসেজ করতাম যে আমাদের একটি গাড়ির প্রয়োজন, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে একটি গাড়ি আমাদের রুমের বাইরে এসে অপেক্ষা করত। এই ব্যবস্থাটা আমার বেশ ভালো লেগেছে, যদিও শেষ দিন সেটা একটু ভুগিয়েছিল। গাড়ি পিক আপ করতে দেরি করায় আমরা অনেক দেরি করে চেক আউট প্রসেসের জন্য হোটেলের লবি রুমে পৌঁছেছিলাম। মাঝ রাস্তায় এই পুলটিকে আরও একবার ক্যাপচার করে নিলাম, যেটাতে নামার সৌভাগ্য আর হলো না। এই সুন্দর বাঁধানো রাস্তাটি ধরে আমরা রওনা দিলাম আমাদের স্পিড বোটের উদ্দেশ্যে। বাইরে প্রখর রোদ থাকা সত্ত্বেও স্পিড বোটের জার্নি খুবই মনোরম। এত সুন্দর ঠান্ডা হাওয়া, হালকা হালকা জলের ছিটে এই জার্নিটাকে আরো সুন্দর করে তোলে। সেদিন ফুকেটে পৌঁছে তাড়াহুড়ো করে আমরা রওনা দিয়েছিলাম নুই বিচের উদ্দেশ্যে, কিন্তু সানসেট হওয়ার ফলে সেটি বন্ধ হয়ে গেছিল। তাই ফিরে এসে ওখানকার বিখ্যাত রেস্টুরেন্ট লাইমাইতে আমরা ডিনার সেরে ঘরে ফিরেছিলাম। যাতে পরের দিন ভোরবেলা বেরোতে পারি। ভোরবেলা এই সুন্দর সানরাইজটাকে একটু ক্যাপচার করেছিলাম, যেটা আমাদের হোটেলের রুম থেকে দেখা যাচ্ছিল। ফুকেটে হোটেলের রুম থেকে খুব একটা ওপেন ভিউ আমরা পাইনি, তবে যেটুকু পাচ্ছিলাম তাতেই খুব ভালো লাগছিল। সামনে নীল জল, ধীরে ধীরে জলের এগিয়ে আসা, বাহ খুব সুন্দর।
আর যেই সূর্যের আলোটা পড়লো বাড়ির ছাদে, একদম যেন রোদ ঝলমল করে উঠল। সেদিন সকাল সকাল আমরা রেডি হয়ে রওনা দিয়েছিলাম ফুকেট ওল্ড টাউনের উদ্দেশ্যে। হ্যাঁ, তার আগে আমরা হোটেল থেকে ব্রেকফাস্টই সেরে নিয়েছিলাম। এখানেও আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াটা ছিল সেটা ওপেন ছিল, সেখান থেকে বসে দূরে সমুদ্র দেখা যেত। সত্যি বসে খাওয়া দাওয়ার সময় এই সমুদ্র উপভোগ করতে খুব ভালো লাগে। আমরা দুজনে খুব ধীরে সুস্থে ব্রেকফাস্টই সেরে নিয়েছিলাম সেদিনকে, কারণ সেদিনকে আমরা যাচ্ছিলাম ফুকেট ওল্ড টাউন, যেখানে কোনো তাড়াহুড়ো ছিল না। ফুকেটে আমরা উঠেছিলাম সি ভিউ প্যাটং হোটেলে। হোটেলের সামনে থেকে ভিউটা কিছুটা এরকম ছিল, ঝাঁ চকচকে রাস্তা, সুন্দর নীল সমুদ্র। এটি দেখতে দেখতেই প্রায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তখন সমুদ্রের জল ছিল আমাদের দোরগোড়ায়। আমরা এখান থেকে ওল্ড ফুকেট টাউনে যাওয়ার জন্য বেশ কিছু টুকটুকের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা ভাড়া চাইছিল 1100-1200 ভাট করে। তার থেকে গ্র্যাব আমাদের সস্তা পড়ছিল। আমরা সেখান থেকে গ্র্যাব ধরেই চললাম ওল্ড ফুকেট টাউনের দিকে। এই যে এটি হলো সেই ওল্ড ফুকেট টাউন। কি সুন্দর না, ভীষণ রঙিন জায়গাটা। এখানে প্রতিটি বাড়ি নানা রকম রঙে রং করা, আর প্রতিটি বাড়ির নিচেই আছে হরেক রকমের দোকান, যেখানে থাইল্যান্ডের বিখ্যাত জিনিসগুলি পাওয়া যায়। এখানে কিছু কিছু দোকানে খুব কম দামেও জিনিসপত্র পাওয়া যায়, আবার কিছু কিছু দোকানের দাম এতটাই চড়া যে ঢোকার উপায় নেই। এখানকার রঙিন বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল আমি এই শহরটিতেই সারা জীবন থাকতে চাই, কিন্তু সেটা তো উপায় নয়। এই যে এই দোকানগুলোর কথা বলছিলাম, এগুলো খুব এক্সপেন্সিভ ছিল। আর এই যে এই লাল গাড়িগুলো, এগুলোই হচ্ছে টুকটুক। আমরা রাস্তা পার হয়ে রওনা দিলাম ওই যে ওই দূরের মার্কেটটার উদ্দেশ্যে। এইখানে অনেক সস্তায় অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। আমরা একটু সেটা এক্সপ্লোর করে দেখব বলে রওনা দিলাম ওই মার্কেটটির ভেতরে। দূর থেকেই দেখা যাচ্ছে কত রকমের জামা কাপড় ওই দোকানটিতে পাওয়া যায়। এই ভেতরের দোকানগুলির কালেকশন আমার এত পছন্দ হয়েছিল যে বাড়ির খুদে সদস্যদের জন্য কিছু কিছু গিফটস আমি সেখান থেকে কিনে নিয়েছিলাম, যেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এখানকার মার্কেটটি এক্সপ্লোর করার পর আমরা রওনা দিয়েছিলাম ইয়েলো ক্লক টাওয়ার দেখার জন্য। শহরের মাঝখানে এই ইয়েলো ক্লক টাওয়ারটি কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এরপর আমরা গিয়েছিলাম ওল্ড ফুকেট টাউনের সেই বিখ্যাত আউনকু ক্রাফট অ্যান্ড ক্যাফেতে। সেখানে হরেক রকমের পেস্ট্রি, বিস্কিট, নানান রকমের জিনিস দেখে সত্যি মন ভরে গেছিল। এখানে পেস্ট্রির দাম বেশ চড়া ছিল, মানে ধরুন একটা পেস্ট্রি ওই 170 ভাট মতো, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করলে হয় 430 টাকা। বেশ দামি। তবে ক্যাফেটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। বক্সে বক্সে বিভিন্ন রকমের পেস্ট্রি, কেক, আরও কত কি যে ছিল কি বলবো। এছাড়াও সেখানে পাওয়া যাচ্ছিল নানান রকমের ফ্রুট জুস। ওল্ড ফুকেট টাউনের ওই গরম পরিবেশে ওই জুসগুলো কিন্তু শান্তি ছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। ফ্রুট জুস অর্ডার করে আমরা চলে গেছিলাম ক্যাফেটির ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে ওঠার জায়গা থেকে শুরু করে ফার্স্ট ফ্লোরের প্রতিটা কর্নার ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আর বসার যে ব্যবস্থাগুলো, মানে চেয়ার টেবিলগুলো, বিভিন্ন ইনোভেটিভ কায়দায় সাজানো ছিল। দেখুন আমাদের ড্রিঙ্কসগুলিকে রাখার জন্য কি সুন্দর হাতে কাজ করা কোস্টার দিয়েছে। এই যে এই দুটি হলো আমাদের ড্রিঙ্ক। আমি নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের, আর অভিজিৎ নিয়েছিল লিচি ফ্লেভারের একটি ড্রিঙ্ক। ওপরে আবার ফুল দিয়ে সাজানো ছিল। আমরা খুব শান্তি করে সেখানে বসে ড্রিঙ্কগুলি এনজয় করেছিলাম, কারণ থাইল্যান্ডের ওই গরম পরিবেশে নিজেকে সুস্থ থাকতে হলে এই ফ্রুট জুস বা ডাবের জল একমাত্র উপায় ছিল। ওখানে বসে বসে রেস্টুরেন্টের প্রতিটি কর্নার আমি আমার ক্যামেরাতে বন্দি করেছিলাম, কারণ আমার এই রেস্টুরেন্টটি খুব পছন্দ হয়েছিল।
আর মেয়েদের সাধারণত এরকম সুন্দর সুন্দর কাজ করা জিনিস খুবই ভালো লাগে। সেখান থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেল সি ভিউ প্যাটং এর উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি করে পৌঁছে লাঞ্চ সেরে আমাদেরকে যেতে হবে নুই বিচে। গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তায় পড়েছিল এই বিচটি। এই বিচটির নাম করন বিচ। এটি ফুকেটের আরেকটা খুব সুন্দর বিচ। সবাই বলে এটি নাকি সবচেয়ে বেশি সুন্দর বিচ। আমরা গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেছিলাম প্যারাগ্লাইডিং এর এই দৃশ্যটি। আমাদের গাড়ির সাথে সাথে উনিও, মানে যিনি প্যারাগ্লাইডিং করছে, ধীরে ধীরে মাটির দিকে এগিয়ে আসছিলেন। আর দূর থেকে এটি ক্যাপচার করতে আমি ভারী মজা পেয়েছি। দুদিনের ফুকেট ট্রিপে পুরো ফুকেটটি ঘুরে দেখা হয়তো সম্ভব নয়, তাও এই রাস্তার মাঝেই করন বিচটাও আমাদের দেখা হয়ে গেল। সি ভিউ প্যাটং হোটেলে ফিরে সেখানেই লাঞ্চটা সেরে ফেললাম। আর এটি হচ্ছে সেই হোটেলটি যেটা আমাদের বাসস্থান ছিল ফুকেটে। সেখান থেকে তাড়াহুড়ো করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম নুই বিচের উদ্দেশ্যে। নুই বিচ যাওয়ার রাস্তাতেই আরও বেশ কয়েকটি বিচ পড়েছিল, আর তার সাথে সাথে ছিল নানা রকমের মার্কেট, দোকানপাট, আরও কত কি। এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো গাড়িতে যেতে যেতে আমরা দেখছিলাম, যাতে মনে হচ্ছিল যে আমরা অর্ধেক ফুকেটটাই দেখে ফেললাম। এই যে এটি হচ্ছে নুই বিচ। নুই বিচে এন্ট্রি ফি হিসেবে আমাদের থেকে পার হেড 300 ভাট করে নেওয়া হয়েছিল। এই 300 ভাটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল নুই বিচে ঢোকার এন্ট্রি ফি, আর তার সাথে ছিল আমাদের গাড়ির ভাড়া। মানে নুই বিচের পিক আপ পয়েন্ট থেকে নুই বিচ অব্দি নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির প্রয়োজন হয়, সেই গাড়িটির ভাড়াও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখানে খুব সুন্দর একটি দোলনা লাগানো ছিল, আমি সেটার একটু সদ্ব্যবহার করে নিলাম, যদিও খুব ভালো ছবি সেখানে তোলা সম্ভব হয়নি। এটি হচ্ছে নুই বিচের সি বিচ, ওই যে দূরে অভিজিৎ। এখান থেকে সানসেটটা দেখতে এত সুন্দর লাগছিল যে সূর্যের আলোয় আমি নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। নুই বিচে বসে আমরা সেদিনকার সানসেটটা উপভোগ করেছিলাম, আর আমাদের ভীষণ ভালো লেগেছিল। এখানের ঝুড়ো বালি আর সূর্যের আলোর এসে সমুদ্রে মিশে যাওয়া সবকিছু মিলিয়ে যেন দিনটাকে আরো সুন্দর করে তুলেছিল। সত্যি এখানে আমরা আমাদের পরিবারকে খুব ভাবে মিস করছিলাম। মনে হচ্ছিল সবাই যদি সঙ্গে থাকতো আর সবাই যদি এই ভিউটা দেখতে পেত তাহলে খুব ভালো লাগতো। সেদিন টুকটাক খাবার খেয়ে আমরা রাতে ডিনারটি সেরে ফেলেছিলাম আর পৌঁছে গেছিলাম আমাদের হোটেল সি ভিউ প্যাটং এ। কারণ পরের দিন ভোরবেলা আমাদের জার্নি শুরু হওয়ার কথা ছিল কো সামুইয়ের উদ্দেশ্যে। আমি আর অভিজিৎ ভোরবেলা ব্রেকফাস্ট সেরে কো সামুইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনের গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন।